আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনা, ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী বললেন মির্জা ফখরুল। সাংবাদিকতা ও স্বাধীন মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন বাধা হবে না, দাবি ওবায়দুল কাদেরের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে জন্মস্থান ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গড়ে তোলা স্বাধীনতা জাদুঘর নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনা, ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী বলে দাবি করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। তার অভিযোগ, মামলা নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করতে গিয়ে সরকার আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে বিশেষ জজ আদালতের আদেশ গ্রহণযোগ্য নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে সাজা দিতেই সরকার আদালতকে ব্যবহার করছে। একই সপ্তাহে পরপর 3 দিন তারিখ দিয়েছে। এত তারা কেন? সরকারের তারাটা আমরা বুঝতে পারি যে তারা চায় যত দ্রুত বেগম জিয়াকে আপনার আটকে রাখার ব্যবস্থা করবেন, কিন্তু আদালতের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না, জনগণও প্রত্যাশা করে না যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রীকে অবিলম্বে এই শুনানি বন্ধ করে তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন বলে আমরা মনে করি। তার অভিযোগ, সারা দেশে সাজানো মামলা দিয়ে বিরোধী দলকে মাঠ ছাড়া করে সরকার একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে গত 1 মাসে প্রায় 4000 মামলায় 3 লাখেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। প্রতিদিন এই সমস্ত ব্যক্তিদের বাড়িতে পুলিশ রেড করছে। এটাই আপনার সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পথে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা পথ বের করার উদ্যোগ গ্রহণ করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ডিজিটাল নিরাপত্তা আইনকে গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিয়ন্ত্রণের নতুন কৌশল বলে দাবি করেন তিনি। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য সমর্থন করে মির্জা ফখরুল বলেন, দেশে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। সরকারি অফিসে বা বেসরকারি অফিসে যায় এবং কোনো তথ্য সংগ্রহ করে, তাহলে সেটার সাজা হচ্ছে আপনার 14 বছর জেল, 25 লক্ষ টাকা জরিমানা। ডেমোক্রেসি, গণতন্ত্র, আপনার স্বাধীনতা সাংবাদিকদের। সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকতা ও স্বাধীন মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন কোনো বাধা হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিআরটিএ প্রকল্প কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ক্রাইম নিয়ন্ত্রণের উদ্দেশ্য এই আইন করা হয়েছে, এতে কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এতে কারো আতঙ্কিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মূল উদ্দেশ্যটাই হচ্ছে ডিজিটাল যে ক্রাইম, ডিজিটাল
ক্রাইমকে রেজিস্ট করা। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনে কোনোভাবেই গণতন্ত্রের এই দুটি শাখা অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে যাত্রাপথে যুক্তরাজ্যের লন্ডনে একদিন যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নিউ ইয়র্কে অবস্থানকালে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের শক্ত অবস্থান নেওয়ার দাবি থাকবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাঙালিদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। শীতের সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। আগাম এসব সবজির দাম খানিকটা চড়া, তবে কমেছে চালের দাম। গেল সপ্তাহের চেয়ে চালের দাম এই সপ্তাহে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কম। রাজধানীর বাজারে খবর জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আরও ১.৫-২ মাস বাকি শীত আসতে, কিন্তু বাজারে এসেছে সেই মৌসুমের আগাম শাকসবজি। স্বাদ যাই হোক, দাম তার চড়া। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ার সাথে সাথে এসব সবজির দাম শিগগিরই কমতে শুরু করবে। কিছু সবজি আছে যেটা একটু ভ্যারাইটির মধ্যে ওইগুলোর একটু দাম বেশি, ফুলকপি টুলকপি এগুলা যেগুলো শীতের সবজি আগাম নেমে গেছে। বেশি হচ্ছে, কম এখনো হয়নি। গত সপ্তাহ শুক্রবার আমি আসছি, সেম ছিল, এখনো এই শুক্রবার আমাদের সেম। কোরবানি ঈদের আগে পেঁয়াজের দাম সেই যে বেড়েছে তা আর কমার লক্ষণ নেই। আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও দেশি পেঁয়াজের দাম এখনো কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা। কোরবানি ঈদের নাম করে দাম বাড়ছে, বাট এটা তো আর কমে না, ৫০ থেকে ৫৫ নিচে না। এটা এক সময় আপনার ঈদের আগে ২৮ টাকা ৩০ টাকা করে কিনছি। রাজধানীর বাজারের মধ্য ও নিম্নবিত্তের সুখবর হলো চালের দাম কমা। এক সপ্তাহ আগে যে বিয়ার ২৮ চাল বিক্রি হয়েছে ৪৬ টাকা কেজিতে, তা নেমেছে ৪২ টাকায়। মিনিকেট ৫০ থেকে ৫২ টাকা, নাজিরশাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, অর্থাৎ গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি ৫-৬ টাকা কমে। এখন শুধু নাজিরের ইন্ডিয়ান নাজিরের দাম একটু বেশি, আর অন্যান্য দেশি সব চালের দাম মোটামুটি কম। কয়েকদিনের ভিতরে ২০০-২৫০ টাকা কমছে বস্তায়। হ্যাঁ, প্রত্যেক চালে ১-১৫০ কম। এদিকে বরাবরের মতোই মাছের বাজার চড়া। দেশি ছোট মাছের দাম ক্রমেই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও মনে করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দামও বেশি। দেশি মাছ কিনবার জন্য আসছে, আসলে দেশি মাছ খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশে। মাছের যে দাম মধ্যবিত্তের লোকের জন্য খুব কষ্টকর, কারণ ৭০০-৮০০ টাকার নিচে কোনো মাছ নাই। গাড়ে মাছ কম পাওয়া যায়, আর কেজিতে অনেক ১০০ টাকার বাইরে গেছে। গরু ও খাসির মাংস সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও গত এক সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও কর্মসূচিতে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। আশুরা উপলক্ষে হোসনি দালান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বী মুসলমানরা। রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশীবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের করা হয়। কারবালার স্মৃতিকে ধারণ করে আমরা ইমাম হোসাইনের জন্য এই তাজিয়া মিছিল, এই দুলদুল, এই শোক মিছিল, এই কালো পোশাক, এই খালি পায়ে হেঁটে হেঁটে আমরা কারবালার প্রান্তরের দিকে যে প্রমাণ করতে চাই আমরা হোসাইনকে ভালোবাসি, মা ফাতেমার সন্তানকে আমরা ভালোবাসি। মিছিল থেকে মূলত কারবালার ঘটনার শোকাবহ দৃশ্যায়ন করা হয়। মিছিলে বুক চাপড়ে মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা। হোসনি দালান থেকে বের হওয়া মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি।
মিছিল থেকে হায় হোসেন স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অনেকে। শৃঙ্খলাভাবে পালন করে পারছি আমরা, যেটা আগামী বছরে যদি আমরা এরকমভাবে পালন করতে পারি। আমাদের অনেক ভালো লাগলো দেখে। প্রতি বছরের থেকে এই বছর নিয়ম শৃঙ্খলা খুব ভালো ছিল, দেখে আনন্দ পাইছে, খুব ভালো লাগছে, শান্তিশিষ্ট পরিবেশ ছিল। কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। হোসনি দালান থেকে ধানমন্ডি লেকে স্থাপিত প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয় তাজিয়া মিছিল। আরবি তাজিয়া শব্দটি শোক এবং ত্যাগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 10ই মুহররম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মানুষ রাজধানীর বিভিন্ন এলাকায় শোকের আবহে তাজিয়া মিছিল বের করে। তবে এই মিছিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাকু এবং ছুরি ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মার তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। অধিকাংশ ফেরি চলাচল বন্ধ থাকায় দুই তীরে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি। মাদারীপুর থেকে গোলাম মাওলার রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কয়েক কোটি টাকা ব্যয়ে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলের জন্য বিকল্প চ্যানেল চালু করা হয় গত 16 জুলাই। কিন্তু যানবাহন বোঝাই একটি ডাম্প ফেরি ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডোবার উপক্রম হওয়ায় গত 7 আগস্ট বন্ধ হয়ে যায় নতুন এই চ্যানেলটি। এরপর থেকেই লৌহজং টার্নিং পয়েন্ট হয়ে অনেকটা ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল শুরু হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, লৌহজং টার্নিং পয়েন্টে সীমিত আকারে কয়েকটি ফেরি চালু থাকলেও পারাপারে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এতে উভয় ঘাটে প্রতিদিন যানবাহনের লাইন ক্রমেই বাড়ছে। কালকে রাত্রে গাড়ি আইছি, নাইটের গাড়ি, এখন এই মাছগুলি রয়েছে, এখন আমার গাড়িতে উঠে দেওয়া হচ্ছে যাতে ফেরি ফুরি বন্ধ। কাঁচা মালামাল, ছাগল আছে, মাছ আছে, এগুলি নিয়ে আজকে 5 দিন 6 দিন যাবত ঘাটের ভিতরে বসে আছে। পুরো সময় আইসি এই পর্যন্ত বসে রয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন ধরে পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির সাথে সাথে সৃষ্টি হয় তীব্র ঘূর্ণিস্রোত। লৌহজং টার্নিংয়ে ঘূর্ণিস্রোত ও উজানের পলি দ্রুত সৃষ্টি হওয়ায় 6টি ড্রেজার দিয়ে নদী খননও কঠিন হয়ে পড়েছে। ফেরি 8টা ফেরি চলতেছে, তবে খুব প্রতিকূলতার মধ্য দিয়ে চলতেছে। শুধু একমাত্র আপনাকে আগেই বলেছি যে ফেরিগুলা তীব্র স্রোতের সাথে প্রতিকূলতা মোকাবেলা করে আসতে পারতেছে। এই অবস্থায় নদী শাসন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে কাজ করার কথা বলছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার জন্মস্থান ভোলায় গড়ে তুলেছেন স্বাধীনতা জাদুঘর। সম্প্রতি কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও সিনিয়র সাংবাদিককে এই জাদুঘর ঘুরিয়ে দেখিয়ে তিনি বলেন, যে কেউ এখানে এলে জানতে পারবে কি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এখন কি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভোলা থেকে ফিরে রিপোর্ট করছেন জয় মামুন। রাজধানী ঢাকা থেকে নদীপথে 5-6 ঘন্টার দূরত্ব এই দ্বীপ জনপদ ভোলা। ভোলা সদর উপজেলার বাংলাবাজার গ্রামে জন্ম নিয়েছেন প্রখ্যাত রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এখানে তার মায়ের নামে তিনি প্রতিষ্ঠা করেছেন ফাতেমা খানম কমপ্লেক্স। তারই একটি অংশ এই স্বাধীনতা জাদুঘর। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন। তার জীবনের সেই 48 সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা, 49-এর 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুবের সেই সামরিক শাসনের বিরোধী আন্দোলন, 62-তে শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ সব স্বাধীনতার ইতিহাস এখানে স্থাপন করা হয়েছে। কেবল এই জাদুঘর নয়, এখানে তিনি প্রতিষ্ঠা করেছেন গার্লস হাই স্কুল, কলেজ, মসজিদ এবং একটি বৃদ্ধাশ্রম। ভোলার মানুষ আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। তাদের সুখে দুঃখে আপদে বিপদে আমি আছি এবং মৃত্যুর দিন পর্যন্তই থাকার আমি চেষ্টা করব। এবং এটা সুন্দর জায়গা, এখানে মুক্তিযুদ্ধে অনেক বা এই ভোলাতে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তাদের স্মৃতিও আমি এখানে ধরে রাখব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন তিনি। দুটি স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, একটা বাংলাদেশের স্বাধীনতা, আর একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা রূপান্তরিত করা। একটি তিনি করে গেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, পতাকা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন। আরেকটি তিনি সমাপ্ত করে যেতে পারেন নাই। এই দায়িত্বটা নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে চলেছি। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুনুর রশিদ, শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন চৌধুরী পিন্টু, কবি তারিক সুজাত সহ কয়েকজন লেখক সাংবাদিক এ সময় তোফায়েল আহমেদের সঙ্গে ছিলেন। ই মামুন, এটিএন বাংলা, ভোলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বমানের চিকিৎসক তৈরিতে কাজ করছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। দেশ বিদেশের শিক্ষার্থীরা কম খরচে আধুনিক মেডিকেল শিক্ষায় নিজেদের তৈরি করছেন। কর্তৃপক্ষ বলছে শুধু চিকিৎসক নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করা তাদের লক্ষ্য। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভারতের কাশ্মীর সীমান্তের নাগরিক খুশবু আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। কম খরচে আধুনিক শিক্ষার জন্য নিজ দেশের মায়া কাটিয়ে এখন আপন করে নিয়েছেন সবাইকে। The classes, the teachers, everything is good. I don't think so there is any lacking, any kind of lacking. Every attention we want by teachers or our lecturers or principal, every. এমন অনেক দেশি বিদেশি শিক্ষার্থী চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়ালেখা করছেন এখানে। অভিজ্ঞ ও শিক্ষকদের আন্তরিকতায় আগামীর চিকিৎসক হিসেবে গড়ে তোলা হচ্ছে এসব শিক্ষার্থীদের। হস্টেল ফ্যাসিলিটিস ভালো আছে, we have ACs for foreign students, everything is very good. ডাক্তারকে হতে হলে তাকে মানবিক মূল্যবোধ থাকতেই হবে। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এই জিনিসটা আমাদের সরল মনা স্টুডেন্টদের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেই। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানের চিকিৎসক তৈরির পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে কাজ করছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। গরিব স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, কিন্তু তার পড়াশোনা করানোর ক্ষমতা নেই, এমন এক্সাম্পল আমাদের এখানে আছে যে আমরা ওইটাকে পুরো ফ্রি করে দিয়েছি। শুধু বই পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না, অতএব তাদের এই প্র্যাকটিক্যাল নলেজের জন্য সবচেয়ে আগে অবশ্যই হাসপাতালে রুগী এসে তাদেরকে দেখতে হবে। যেই সুবিধা আমাদের এই মেডিকেল কলেজের স্টুডেন্টসরা পেয়ে থাকে। মনোরম পরিবেশে আধুনিক স্বাস্থ্য শিক্ষা দিতে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ফিটনেস সেন্টার, সুইমিং পুল সহ নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে কলেজটি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে কারাবন্দী সংবাদ সংস্থা রয়টার্সের 2 সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, ওই সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, তাদের সাথে এমন ব্যবহার অগ্রহণযোগ্য। মিয়ানমার সরকার তাদের দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেবে বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগে রয়টার্সের 2 সাংবাদিককে 7 বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমার সরকার। চট্টগ্রামে শেষ হল 10 দিন ব্যাপী 33তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। রাতে নগরে জমিয়াতুল ফালাহ মসজিদে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও মাইজ ভান্ডার দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি সহ হাজারো সুন্নি ছাত্র জনতা ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সভা থেকে ধর্মীয় অনুশাসন মেনে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান উপস্থিত বক্তারা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বরিশালে অনুষ্ঠিত হল ডেজার্ট তৈরির প্রতিযোগিতা ডেজার্ট জিনিয়াস 2018। বরিশাল অঞ্চলের বিভাগীয় অডিশন আয়োজনে জুরি প্যানেলে ছিলেন শেফ অভিরূপ এবং মৌরি ইশরাত খান। এ সময় উপস্থিত ছিলেন ড্যানফোর্স লিমিটেড এর হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন। সকাল থেকে 50 প্রতিযোগীরা রেজিস্ট্রেশনের পর বিভিন্ন ধরনের কেক তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেন।
প্রথম বিজয়ী একজন সঙ্গী সহ ডেনমার্ক ভ্রমণের সুযোগ পাবেন, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন নগদ অর্থ। দেশ জুড়ে এই প্রতিযোগিতায় 8টি জেলায় অডিশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া চলবে। এশিয়া কাপ ক্রিকেটের খবর। এশিয়া কাপে আফগানিস্তানের সাথে খেলা শেষ হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে বিকেলে আবারও মাঠে নামছে বাংলাদেশ। সুপার 4-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ভারতের। দুবাই বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। এক ম্যাচ পর বাংলাদেশ দলে আজ আবারও ফিরছেন মুশফিকুর রহমান। এশিয়া কাপের এবারের আসরের স্বাগতিক দেশ ভারত। তারা এই টুর্নামেন্টের 6 বারের চ্যাম্পিয়নও। ভারতের ম্যাচের ভেন্যু দুবাই হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষ থেকে গেল দুদিন বেশ ক্ষোভ ঝাড়া হয়েছে। তবে ভারতের ক্রিকেট বোর্ড স্বাগতিক দেশের অ্যাডভান্টেজের কথা জানিয়ে বলেছে, শুধুমাত্র পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করছে তারা। এদিকে গত রাতে আবুধাবিতে এশিয়া কাপে নিয়ম রক্ষার গ্রুপ ম্যাচে আফগানিস্তানের কাছে 136 রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আমন্ত্রিত আফগানরা 160 রানে 7 উইকেট হারালেও রশিদ খান আর গুলবাদিন নাইবের অবিচ্ছিন্ন 8ম উইকেট জুটিতে বড় স্কোর করে। শেষ 55 বলে এই জুটির করা 95 রানে শেষ পর্যন্ত 7 উইকেটে 255 রান তোলে আফগানিস্তান। জবাবে 43 রানে 4 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে রশিদ খান ফিরিয়ে দিলে 90 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত 43 ওভারে মাত্র 119 রানেই গুটিয়ে যায় টাইগাররা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। এবারে পার্টিএক্স খেলার খবর। নারীদের নিয়ে আগামী মাসে জাতীয় দল গড়তে চায় হকি ফেডারেশন। হকির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে এটির বাংলাকে একথা বলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। তবে তিনি এও বলেন, আর্থিক সমস্যার সমাধান না হলে তাদের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 70-এর দশকে শুরু হওয়া মহিলা হকি নিয়ে আজ যেখানে ফেডারেশনের আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত থাকার কথা, অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশের হকি কর্মকর্তাদের এখন সেখানে ভাবতে হয় কী করে একটি জাতীয় দল গড়া যায়। সঠিক নেতৃত্বের অভাব আর অবহেলায় হারিয়ে গেছে বাংলাদেশের নারী হকি। গেল কয়েক বছর ধরে জাতীয় দল গঠন নিয়ে নানা কথা শোনা গেলেও আজও তা আলোর মুখ দেখেনি। তবে এবার হয়তো সে হতাশা ঘুচতে যাচ্ছে। এ মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় মহিলা হকি লীগ, যার উদ্দেশ্য সেরা খেলোয়াড় বাছাই করা। এই হকি টুর্নামেন্ট থেকে আমরা চাবো একটা জাতীয় মহিলা দল অথবা জাতীয় যুব মহিলা হকি দল করা যায় কিনা, এবং ওদেরকে দিয়েও আমরা ক্রিকেট এবং ফুটবলের মতো কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলাতে চেষ্টা করবো আর কি। নারীদের জন্য সুখবর হলেও পুরুষ হকি দল কিছুটা হতাশায় ভুগতে পারেন। সহসাই কোনো টুর্নামেন্ট না থাকায় ঘরে বসে সময় পার করতে হতে পারে তাদের। পাকিস্তান হকি সিরিজ যেটা ছিল, দ্যাট হ্যাজ বিন পোস্টপন্ড বিকজ অফ ল্যাক অফ টিম। যুব দলটা যে যাচ্ছে ওরা খেলে আসার পরে নভেম্বরের পরে বা ডিসেম্বর জানুয়ারি এনি টাইম যে ভারতে আমরা কয়েকটা টুর্নামেন্টে পার্টিসিপেট অথবা আমরা গিয়ে কয়েকটা ম্যাচ খেলার, যে আমাদের একটা নতুন জাতীয় দল তো গড়তে হবে। ঘরোয়া লীগ সীমিত, আন্তর্জাতিক অঙ্গনেও অন্যান্য দেশের তুলনায় খুব বেশি খেলার সুযোগ হয় না বাংলাদেশের হকি খেলোয়াড়দের। এমন অবস্থায় 2022 হকি বিশ্বকাপ খেলার লক্ষ্যটা কঠিন বলে মনে করছেন আব্দুস সাদেক। ভারত পাকিস্তান তারা 3rd 4th পজিশনে চলে গেছে এশিয়াতেই, আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম 10-এর মধ্যে তো ভারত ছাড়া কোনো দল নেই। তো সেক্ষেত্রে ইটস নট প্র্যাকটিক্যাল ফর আস। যদিও আমাদের গোল থাকতে পারে, আমরা এখন আমার মনে হয় লং টার্ম 3-4 বছরের প্ল্যান নিলে পাকিস্তানকে টার্গেট করতে পারেন। হ্যাঁ, ইন্ডিয়াকেও পারে না, বিকজ ইন্ডিয়া তাদের প্ল্যান, দে হ্যাভ গট 4 ন্যাশনাল টিমস। সবশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ ষষ্ঠ হলেও এই লিজেন্ড হকি খেলোয়াড় মনে করেন এখনও এশিয়ার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনা, ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী বললেন মির্জা ফখরুল। সাংবাদিকতা ও স্বাধীন মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন বাধা হবে না, দাবি ওবায়দুল কাদেরের।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথে থাকুন।